একেবারে সরাসরি এতক্ষণ আপনাদের শোনাচ্ছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের 291টি আসনের প্রার্থী ঘোষণা করলেন। এবার এক এক করে আপনাদের সঙ্গে সেই প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। রত্না দেবী, সবার আগে কংগ্রাচুলেশনস জানাই আপনাকে, কিন্তু এই লড়াইটা কতটা কঠিন আপনার কাছে এই মুহূর্তে? একদমই কঠিন নয়, কারণ আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আর বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে, বেহালার মানুষ তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে, সে বেহালা পূর্বই বলুন বেহালা পশ্চিমই বলুন। আর সেটা হলো যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূল কংগ্রেস ঘাসফুলের চিহ্নটা থাকবে। এবং পার্থ চ্যাটার্জি 2022 সালে জেলে যাওয়ার পরেও 2024 সালেও কিন্তু বেহালা পশ্চিমে মালা রায় 15,000-এর বেশি ভোটে জিতেছিল, বেহালা পূর্বেও 15,000-এর বেশি ভোটে জিতেছিল। তাই বেহালার মানুষ বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোটটা দেয়, না রত্না চ্যাটার্জিকে দেখে ভোট দেয়, না পার্থ চ্যাটার্জিকে দেখে ভোট দেয়, না সুভাষিস চক্রবর্তীকে দেখে ভোট দেয়। বেহালার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়। হাতের সময় খুব কম, আপনার সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করছেন? আমার কাছে কোনো চ্যালেঞ্জই নেই, কারণ হচ্ছে আমি জানি বেহালা পশ্চিমের মানুষ। আমি অ্যাকচুয়ালি বেহালা পশ্চিমেরই নাগরিক, আমি বেহালা পূর্বে দাঁড়াতাম, এবার বেহালা পশ্চিমের নিজের জায়গাতেই এসছে। এবং এখানকার আমি নিজেও 131 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার বাড়ি যেখানে, আমার এখানে সমস্ত কাউন্সিলরদের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক, এবং তারা প্রত্যেকেই আমি বিশ্বাস রাখি যে আমাকে সাহায্য করবে, আমার ইলেকশনে আমাকে সাথ দেবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নেনকালী বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা। সন্দীপন বাবু, সবার আগে আপনাকে কংগ্রাচুলেশনস প্রার্থী হওয়ার জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, নেনকালী বিধানসভায় অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, জল জমার চ্যালেঞ্জ রয়েছে, গোষ্ঠী কোন্দলের একটা অংশ রয়েছে, একটা প্রসঙ্গ রয়েছে। আপনার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ কোনটা বলে আপনি মনে করছেন? সন্দীপন দা, আমাদের টিভি চ্যানেল তরফে আপনাকে শুভেচ্ছা জানানো হলো, এবং আপনাকে যেটা প্রশ্ন করা সেটা হচ্ছে জল জমা, গোষ্ঠীদ্বন্দ্ব, এগুলো একাধিক সমস্যা রয়েছে, আপনার কাছে এখন চ্যালেঞ্জ কি? দেখুন, আমার কাছে চ্যালেঞ্জ একটাই, সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চান মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করা। আমরা বহু কাজ করে এসেছি, কিন্তু দেখুন কখনোই 100% কাজ পুরো হতে পারে না। এর আগে বিধায়ক ছিলেন আমার বাবা শ্রী স্বর্ণকমল সাহা মহাশয়, তিনিও সেখানে যথাসাধ্য কাজ করে এসছেন, অনেক কাজ তিনি করেছেন, এবং সব কাজ তো পূর্ণ হতে পারে না। আমিও এবার চেষ্টা করব যেই কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে সেগুলোকে পূর্ণ করার, এবং মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে থেকে যথাসম্ভব যাতে নেনকালী বিধানসভা কেন্দ্রের মানুষ আরও ভালোভাবে থাকতে পারে সেই চেষ্টা আমি করে যাব। সায়ন্ত, বাবার কাছ থেকে কোন কোন পরামর্শ পাচ্ছেন এখনো পর্যন্ত, সেটা যদি একবার জানতে চাও। একদম দীপ, বাবার কোন পরামর্শ পাচ্ছেন? দেখুন, বাবা সর্বদা আমাকে রাজনৈতিকভাবে এগিয়ে যেতে সাহায্য করেছেন। যখন কোনো ক্রিটিক্যাল মোমেন্টে তিনি আমাকে সেখানে অ্যাডভাইস দিয়ে হেল্প করেছেন, সেটা তো থাকবেই। তারপরে পথ চলা নিজের, তিনি গাইড হিসেবে মাথার ওপরে ছিলেন, আছেন, তিনি থাকবেন। তারপরে নিজেকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে এই সুযোগ আজকে দল দিয়েছে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। সন্দীপন সাহা কি জানতেন প্রার্থী হবেন নেনকালীতে? না, এটা কেউ জানতে পারে না। আমাদের দল এমন একটি দল যেখানে কে কখন কি দায়িত্ব পেতে পারেন সেটা আগে থেকে কেউ জানেন না, কিন্তু যখন সে দায়িত্বটি পায় সে কিন্তু তখন তার 100% দিয়ে সেই দায়িত্ব পালনের জন্য সর্বচেষ্টা করে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরাসরি চলে যাবো উত্তরবঙ্গের দিকে, শিলিগুড়ির দিকে নজর রাখতে হবে। শিলিগুড়িতে এই মুহূর্তে প্রার্থী গৌতম দেব, তার সমর্থকেরা আবির খেলতে শুরু করে দিয়েছে। আপনারা সেই ছবি দেখতেই পাচ্ছেন। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে রয়েছেন গৌতম দেবের সঙ্গে, সরাসরি কথা বলবেন। প্রসেনজিৎ,
ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, শিলিগুড়ি থেকে সদ্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে শিলিগুড়িতে কিন্তু ইতিমধ্যেই সেলিব্রেশনের মেজাজ, আগাম সেলিব্রেশন শুরু হয়ে গেছে। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, গৌতম দেবের সঙ্গে কথা বলবেন। প্রসেনজিৎ, এই মুহূর্তে গৌতম দেব, তাকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তাঁর সমর্থকেরা সবুজ আবির নিয়ে মিছিল বার করে দিয়েছে। দেখো, প্রথমবার শিলিগুড়ি বিধানসভায় লড়বেন গৌতম দেব। আমি একবার সরাসরি গৌতম দার কাছে যাচ্ছি। গৌতম দা, প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। এই লড়াই কতটা সহজ বা কঠিন? খেলা কি এবার শিলিগুড়িতে হবে? আমার কাছে কোনো লড়াইটাই কোনো কঠিন হিসেবে আমি দেখি না। আমি শিলিগুড়ির বিধায়ক হতে চাই, শিলিগুড়ির মানুষের জনপ্রতিনিধি হতে চাই। সবাইকে নিয়ে পথ চলেছি, সবাইকে নিয়েই পথ চলবো। শিলিগুড়ি আমার, আমি শিলিগুড়ি, এই ভাবেই আমি চলতে চাই, কোনো অসুবিধা নেই। কেন বিজেপিকে নয়, কেন তৃণমূলকে? মানে এই কারণে বলছি, কারণ শিলিগুড়িতে এক্সিস্টিং বিজেপি সিট। অত ব্যাখ্যা আপনাকে করবো না। আমি একটাই কথা বললাম, আমি শিলিগুড়ি আমার। 4 তারিখে আপনার সাথে আমার দেখা। কি মনে হচ্ছে, কতটা সাড়া পাচ্ছেন? সারা আপনার সাথে 4 তারিখে দেখা হবে। অনেক ধন্যবাদ। নজর রাখো, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব দেবাংশু আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো দেবাংশুর সঙ্গে। দেবাংশু, 24-এর লোকসভা নির্বাচনের পর 2 বছরের ব্যবধানে 26-এর বিধানসভা নির্বাচনে লড়তে হচ্ছে, কতটা প্রস্তুত? দেখুন, প্রস্তুত তো আমরা সম্পূর্ণ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকরা অল টাইম রেডি। এবং আমরা তো সেই ছাত্র নই যারা সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগের দিন চোখ কালি করে পড়বে, তারপর হলে গিয়ে ঘুমোবে। ফলে আমরা প্রস্তুত, বাকি রাজনৈতিক দল বা শক্তির মতো নয়। তবে আমি কৃতজ্ঞ আমার দলের প্রতি, দলনেত্রীর কাছে, আমাদের সেনাপতির কাছে, আমার ওপরে যে তারা বারবার ভরসা রেখেছেন। 2019-এ তৃণমূল কংগ্রেসের কনিষ্ঠতম মুখপাত্র হয়েছিলাম 23 বছর বয়সে। তারপর 2024-এ তৃণমূল যুব কংগ্রেসের কনিষ্ঠতম সাধারণ সম্পাদক হয়েছিলাম 24 বছর বয়সে। লোকসভা নির্বাচনে তৃণমূলের কনিষ্ঠতম ক্যান্ডিডেট ছিলাম 28 বছর বয়সে তমলুকের মতো আসন থেকে। এবারও তৃণমূল কংগ্রেস একটা প্রেস্টিজিয়াস, একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আসন, শিক্ষিত, সচেতন, সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষের। চুঁচুড়ায় কিন্তু দলের গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রসঙ্গ কিন্তু প্রায়শই উঠে আসে। বিধায়ক বনাম কাউন্সিলর আমরা একাধিকবার দেখেছি, সেখানে এই লড়াইয়ের জমিটা খুব একটা সহজ হবে না। না দেখুন, ওই গোষ্ঠীদ্বন্দ্বের কথা তো বলছেন, কিন্তু আমি একটা কথা বলি, তৃণমূল আর বিজেপিকে দুটোকেই যদি একটা ট্রেন হিসাবে কল্পনা করেন না, কম্পার্টমেন্ট S1 আর S2-র মধ্যে তৃণমূলের ধরুন একটু ঠোকাঠুকি আছে, অসুবিধা নেই। কেন জানেন? কারণ আমাদের গোটা ট্রেনের ইঞ্জিন একটাই, মমতা ব্যানার্জি। ইঞ্জিন যদি বলে ট্রেন হাওড়া যাবে, S1ও হাওড়া যাবে, S2ও হাওড়া যাবে। ফলে এটা বিধানসভা নির্বাচন, ইঞ্জিন নবান্নের দিকে যাচ্ছে, কম্পার্টমেন্টও সেই ইঞ্জিনের পেছন পেছন নবান্নের দিকে যাচ্ছে, পশ্চিমবঙ্গ বিধানসভার দিকে যাচ্ছে। ফলে আমার মনে হয় না এত বড় একটা লড়াইতে কারোর মধ্যে যদি ছোটখাটো মনোমালিন্যও থাকে সেটা ফ্যাক্টর হবে। বেশ দেবাংশু, অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে রয়েছেন এবারের প্রার্থী নারায়ণ গোস্বামী। দীপঙ্কর, নারায়ণবাবুর প্রতিক্রিয়া জানতে চাইবে, কি প্রতিক্রিয়া তার প্রার্থী তালিকায়? তিনি প্রার্থী হচ্ছেন এবারে বিধানসভা নির্বাচনে, কি বলছেন তিনি? একদম সরাসরি নারায়ণ গোস্বামীর কাছে যাই। দ্বিতীয়বারের জন্য প্রার্থী হলেন, কি বলবেন? অশোকনগর মানুষের জন্য কি করবেন? দেখুন, প্রথমেই দলনেত্রীকে আমার সশ্রদ্ধ প্রণাম, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা। অবশ্যই অশোকনগর মানুষের কাছে আবার ভোট প্রার্থী হয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে। বিগত 5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন এবং অশোকনগর মানুষ যে আমাকে আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদ নিয়ে আমি আমার উন্নয়নের ডালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে তাদের কাছে ফিরে গেছি। আমার 5 বছরের কাজের মূল্যায়ন নিশ্চয়ই তারা করবে। আমি নিজের কাজের উপরে যথেষ্ট আস্থাশীল, বাকিটা অশোকনগরের মানুষের ওপরে নির্ভর করবে। আমি মনে করব যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বাংলায় এবং বাঙালির যে অস্মিতা সেটা বজায় রাখতে, বাংলার বিরুদ্ধে যে অসম্মান, বাঙালির বিরুদ্ধে যে অসম্মান, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে সবাই ভোট দেবে। ধন্যবাদ তোমাকে। নজর রাখো, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশিস কুন্ডু রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভতোষ। শুভতোষ, আমরা দেখতে পাচ্ছি আগাম সেলিব্রেশন শুরু হয়ে গেছে, কি ছবির প্রার্থী কি বলছেন তার প্রথম প্রতিক্রিয়া? দেখো, তোমাকে আমি বলছি, চারিদিকে উচ্ছ্বাসের একেবারে ঢেউ। এই মুহূর্তে আশিস কুন্ডু যেহেতু মালদা জেলা তৃণমূলের মুখপাত্র ছিলেন এবং মুখপাত্র আছেনও, এবং তার প্রার্থী ইংরেজ বাজার, বিশেষ করে ইংরেজ বাজার মালদা শহর, খুব স্বাভাবিকভাবেই এই ইংরেজ বাজারের প্রার্থী হওয়ার একটা
হওয়ার দিকে অনেকেই ছিলেন। শেষ মুহূর্তে কিন্তু আশিস কুণ্ডু তিনি এই টিকিটটা পেয়েছেন, প্রার্থী হয়েছেন। কি প্রতিশ্রুতি দেবেন এই যে আপনাকে যে প্রার্থী করা হলো? প্রতিশ্রুতি একটাই, আপনাদের মতো সাংবাদিক বন্ধুদেরকে মালা পরিয়ে একটা জিনিসই বলতে চাই যে বিধায়ক হয়ে এখান থেকে পালিয়ে যাব না। যেভাবে ইংরেজ বাজারের বিধায়িকাকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যায়নি, একটা জিনিসের জন্য ঐক্যবদ্ধ, বাংলার মানুষের পাশে যেরকম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে মানুষের সাথে ছিলাম, আছি, আগামীতেও থাকবো। প্রত্যেকটা দুর্গাপূজায় যেমন থাকবো, ঈদেও থাকবো, কালী পূজাতেও থাকবো, মহরমেও থাকবো। অনেকেই কিন্তু এই প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন, অনেকেই। বাম বিজেপির পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ। 291 আসনে এবার লড়ছে তৃণমূল কংগ্রেস। জোট সঙ্গী অনিত থাপার দলের জন্য দার্জিলিং কারসাংয়ের 3টি আসন ছেড়ে একসঙ্গে 291 আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা অভিষেক। এবারে 226টি আসনে অন্তত জিতবে তৃণমূল কংগ্রেস। বিজেপির আসন আগের থেকে কমবে, প্রার্থী ঘোষণা করে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রী। আপনাদের এক এক করে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি উল্লেখযোগ্য কয়েকজন প্রার্থীদের নাম, যাদের উপরে নজর অবশ্যই থাকবে। নোয়াপাড়া থেকে প্রার্থী মৃণাঙ্কুর ভট্টাচার্য, দিনহাটা থেকে প্রার্থী হচ্ছেন উদয়ন গুহ, শিলিগুড়ি থেকে প্রার্থী গৌতম দেব, তার প্রথম প্রতিক্রিয়া শুনিয়েছি আপনাদের এইমাত্র। রাজারহাট গোপালপুর থেকে প্রার্থী অদিতি মুন্সি, কোচবিহার উত্তর থেকে পার্থপ্রতিম রায় প্রার্থী, নোয়াপাড়া থেকে প্রার্থী মৃণাঙ্কুর ভট্টাচার্য, এমনটা জানাচ্ছিলাম আপনাদের। রাসবিহারী থেকে প্রার্থী হচ্ছেন দেবাশিস কুমার, পরিচিত মুখ তৃণমূল কংগ্রেসের। উলুবেড়িয়া পূর্ব থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানিকতলা থেকে শ্রেয়া পাণ্ডে প্রার্থী হচ্ছেন, নন্দীগ্রাম থেকে প্রার্থী সদ্য বিজেপি হিসাবে তৃণমূলে আসা পবিত্র কর, বেলেঘাটা থেকে প্রার্থী হচ্ছেন কুণাল ঘোষ, আর বরানগর থেকে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাম বিজেপির পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ। এবার 291 আসনে লড়ছে তৃণমূল। জোট সঙ্গী অনিত থাপা দলের জন্য দার্জিলিং কারসাংয়ে 3টি আসন ছেড়ে একসঙ্গে 291 আসনে এইমাত্র প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা অভিষেক। এবারে তৃণমূল কংগ্রেস কম করে 226টি আসনে জিতবে, কনফিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির আসন আগের থেকে কমবে, প্রার্থী ঘোষণা করে চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমো। আপনাদের এক এক করে উল্লেখযোগ্য প্রার্থীদের নাম এবং তাদের কেন্দ্রগুলি দেখাচ্ছি। বেলেঘাটা থেকে প্রার্থী হচ্ছেন কুণাল ঘোষ, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরানগর থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছেন রাসবিহারী থেকে দেবাশিস কুমার, প্রার্থী হচ্ছেন উলুবেড়িয়া পূর্ব থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানিকতলা থেকে প্রার্থী হচ্ছেন শ্রেয়া পাণ্ডে। কথা বলবে এই মুহূর্তে শ্রেয়া পাণ্ডের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি সোমা থাকবেন, তবে তার আগে আরো একবার উল্লেখযোগ্য কয়েকটা নাম আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে। সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, শ্রেয়া পাণ্ডে তার প্রথম প্রতিক্রিয়া প্রার্থী হওয়ার পর মানিকতলা বহু বিতর্কিত আসন, অনেকে জল গড়িয়েছে আদালত পর্যন্ত। হ্যাঁ, আমি কথা বলে নেব। আমার সঙ্গে এখানে রয়েছেন শ্রেয়া পাণ্ডে, তার থেকেই একেবারে প্রতিক্রিয়া নেব, কারণ তার কথাটাই এখন অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রার্থী হিসেবে তোমার নাম ঘোষণা হয়েছে। এত বছর ধরে আমরা দেখেছি, এর আগে তোমার বাবা এবং মা সামলেছেন, তুমি নতুন প্রার্থী, প্রতিক্রিয়া। আমি প্রথমেই ধন্যবাদ দেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমাদের পরিবারের এটা সৌভাগ্য যে আমরা এটা 11তম নির্বাচন লড়তে চলেছি। 10 বার, 9 বার আমার বাবা এবং 1 বার আমার মা। আমরা মানিকতলা, বটতলা, যেটা আগে বটতলা মানিকতলা ছিল, সেখান থেকে তারা বিজয়ী হয়েছে এবং আমি তাদের মূল কাজের ধারা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অ্যাডভাইস করবেন, আমাদের সেনাপতি যেভাবে পথ দেখাবেন, যেরকমভাবে বলবেন, সেইভাবে আমরা মানুষের কাজ করব। কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিদিন মানুষের কাজ করেই থাকি। আমরা দেখেছিলাম যে আপনার বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছিল, সেই জায়গা থেকে আপনি কতটা কনফিডেন্ট ছিলেন বা আপনি কি আশা করেছিলেন? কি বলবেন, আপনি কি বলবেন আজকে? দেখুন, এই আদালতে বিজেপির যে আদালতে যে প্রার্থী ছিল আগে যে বিজেপির প্রার্থী ছিল কল্যাণ চৌবে, সে আমার বাবা অসুস্থ হবার দিন, মানে আমার বাবা যেদিনকে কোমায় যায় তার 10 দিন পর, প্রথমে 1 মাস তিনি কিছুই করেননি। আমার বাবা অসুস্থ হন 16 জুলাই, তো 23 জুলাই নাগাদ উনি একটা চিঠি পাঠান, যেখানে একটা কোমা একটা মধ্যে একটা পেশেন্টের আমাদের তাদের হাতের একটা হাতের একটা সিগনেচার নিতে হয়, মানে থাম্ব ইমপ্রেশন নিতে হয়, যে
যে আমরা কেসটা লড়বো, এবং উনি বলেছিলেন আমার বাবা বিজয়ী না, তিনি বিজয়ী। আলটিমেটলি এই কেসটা 2.5 বছর ধরে চলে এবং আমরা সুপ্রিম কোর্ট যাই, হাইকোর্ট যাই, আমরা বিভিন্নভাবে শ্রেয়া, এই আপনাকে অনেক কেসটা নিয়ে শুভেচ্ছা লড়েছি। আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য। সোমা, ধন্যবাদ তোমাকে।